স্কুল ব্যাংকিং থেকে সরে আসছে শিক্ষার্থীরা। 12 মাসে আমানত কমেছে 112 কোটি টাকা। সঞ্চয়ে বাধা, বাড়তি ব্যয়, কেন্দ্রীয় ব্যাংকে যুগোপযোগী পদক্ষেপের অভাব বলছেন সংশ্লিষ্টরা। 20 বছর পর ঢাকায় পাকিস্তানের সঙ্গে জিএসি বৈঠক। বাজার সম্প্রসারণের সুযোগ দেখছেন ব্যবসায়ীরা। শুল্কমুক্ত পণ্যের প্রবেশাধিকার নিশ্চিতে গুরুত্ব অর্থনীতিবিদদের। চট্টগ্রামে গুজব ছড়িয়ে তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে সংঘবদ্ধ চক্র। অভিযোগ বিজিএমইএর। চক্রান্তে প্রতিযোগী দেশ জড়িত থাকার সন্দেহ ব্যবসায়ীদের। এক নিষেধাজ্ঞার শেষ না হতে আরেক নিষেধাজ্ঞা। এবার 1 নভেম্বর থেকে টানা 8 মাস জাটকা সংরক্ষণে চলবে অভিযান। 4 মাস ভিজিএফের চাল পাবেন জেলেরা। এবং যুক্তরাষ্ট্রের শাটডাউনের জেরে বন্ধ খাদ্য সহায়তা কর্মসূচি। বিপাকে নিম্ন আয়ের লাখো মানুষ। জীবিকা নির্বাহে হিমশিম খাচ্ছেন 70,000 সরকারি কর্মকর্তা। দেখছেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। 1 বছর ধরে স্কুল ব্যাংকিং থেকে সরে আসছে শিক্ষার্থীরা। এতে গেল আগস্ট পর্যন্ত 12 মাসে আমানত কমেছে 112 কোটি টাকা। এই তথ্য মিলেছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে। অভিভাবকরা বলছেন, ঊর্ধ্বমুখী সংসার খরচ আর কোচিং বাবদ বাড়তি ব্যয়ের কারণেই সঞ্চয় করতে পারছে না তারা। এজন্য বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী পদক্ষেপের অভাবও দায়ী বলে মনে করেন ব্যাংক সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের রিপোর্ট। শিক্ষার্থীদের আর্থিক ব্যবস্থাপনা হাতে কলমে শেখাতে 2010 সালে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করে কেন্দ্রীয় ব্যাংক। প্রথম বছর মাত্র 29,080টি স্কুল অ্যাকাউন্ট খোলা হলেও লাগাতার বেড়ে গেল আগস্টে তা দাঁড়িয়েছে প্রায় 46 লাখে। তবে কমছে আমানত। গেল আগস্ট পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের 5 বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে 2021 সালের আগস্টে স্কুল ব্যাংকিং এর মাধ্যমে আমানতের স্থিতি ছিল 2169 কোটি 6 লাখ টাকা। পরের বছর তা বাড়ে 30.20%, আরও 6.5% বেড়ে 2023 সালে দাঁড়ায় 2285 কোটি 14 লাখ টাকায়। আরও 2.23% বাড়ে পরের বছর। এরপর পরই পড়ে ছন্দপতনে। এক বছরে 4.34% কমে 2025 সালের আগস্ট শেষে স্কুল ব্যাংকিং এ আমানতের স্থিতি নেমেছে 2060 কোটি টাকা। স্কুল ব্যাংকিং এ এমন মন্দদশার কারণ হিসেবে ঊর্ধ্বমুখী সংসার খরচের সঙ্গে কোচিং এর বাড়তি ব্যয়কে সামনে আনছেন অভিভাবকরা। যে সেভিংস ছিল এইগুলাই এখন খরচ করছে। ঋণগ্রস্ত হয়ে তারপরে এখন চলতে হয়। এখন আর সঞ্চয়ের সুযোগ নেই। কত কম্পিটিশন, কত প্রোগ্রাম হচ্ছে স্কুলে, এগুলো সব মিলিয়ে তো সম্ভব না। ঘরে টিচার তো আছেই, প্লাস শাহজাহানপুরে আমাদের কোচিং একটা ব্যাংক আছে। পারিবারিক ব্যয়ের বিপরীতে আয় কমে যাওয়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী পদক্ষেপের অভাবকে দায়ী করছেন ব্যাংক সংশ্লিষ্টরা। একটা চেক কিভাবে লিখতে হয় জানবে, একটা অ্যাকাউন্টে কিভাবে টাকা জমা দিতে হয় জানবে, তারা জানবে কিভাবে ট্রান্সফার করতে হয়। সঞ্চয় তো অফকোর্স একটা উদ্যোগ ছিল, কিন্তু তার সাথে যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসি অফ দ্য স্কুল স্টুডেন্টস। কমন একটা জমাদানের একটা বাক্স রাখবে, সেখানে যে ছেলেমেয়েরা ফেলবে, তাই না? তো ছেলে মেয়েদের কাছে তো ফাইন্যান্সিয়াল লিটারেসির ইম্পর্টেন্সটা বোঝাতে হবে। এটার ইম্পর্টেন্সটা কি এবং হাউ টু সেভ, এগুলো বুঝালে পরে ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হবে। স্কুলগুলোতে ব্যাংক শাখার সুবিধা দেওয়া সহ আগামীতে স্কুল ব্যাংকিং কার্যক্রম বাড়ানোর পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। বিভিন্ন কারণে এটা পরিমাণ বাড়তে পারে। যদি এরকম হয় যে পরিবারের কোনো অধিক খরচ হওয়ার কারণে একটি স্পেসিফিক মান্থে তারা আর সন্তানকে বাড়তিভাবে সঞ্চয় করার জন্য টাকা দেয়নি। মাত্র 100 টাকা আমানত রেখে 11 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীরা খুলতে পারেন স্কুল ব্যাংকিং এর হিসাব, যেখানে রয়েছে সব ধরনের ফি ও চার্জের ক্ষেত্রে রেয়াত সুবিধা সহ বিনামূল্যে অনলাইন ব্যাংকিং ও স্বল্প খরচে ডেবিট কার্ড পাওয়ার সুযোগ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা প্রতিবেদনটি দেখলাম স্কুল ব্যাংকিং সারা জাগানো বলা চলে 2010 সাল থেকে। সেটি বলা চলে যে এক যুগেও সেইভাবে সারা আমরা কিন্তু দেখতে পেলাম না প্রতিবেদনে। অর্থাৎ আবার 1 বছর আমরা দেখছি যে 112 কোটি টাকার মতো কমেও গেছে। তো সব মিলে আসলে স্কুল ব্যাংকিংকে জাগ্রত করার জন্য কি করা দরকার, কি মনে করেন? আসলে স্কুল ব্যাংকিং কনসেপ্টটা
স্কুল ব্যাংকিংয়ের আসপেক্টিংয়ে দেখতে হবে না, এটা দেখতে হবে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের দৃষ্টিকোণ থেকে। তৎকালীন সময়ে বাংলাদেশ ব্যাংকের যারা ম্যানেজমেন্টে ছিলেন তারা এটা চালু করেছেন। এটা শুধু স্কুল ব্যাংকিং না, বিভিন্ন ধরনের ব্যাংকিং আপনার দরিদ্র জনগণের জন্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, এইরকম কৃষকদের জন্য, এদের 10 টাকা ফার্মার্স অ্যাকাউন্ট ছিল, যাই হোক। তো স্কুল ব্যাংকিংটা ওই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। স্কুল ব্যাংকিং আমি জাস্ট স্কুলে গেলাম, আমাদের ব্যাংকাররা স্কুলে যায়, সেখানে ছাত্রদের টিউশন ফিটা নেয়, তারপরে অন্যান্যভাবে কিছু মানে ছাত্রদের বাবাদের কাছ থেকে কিছু ডিপোজিট কালেক্ট করে। দিস ইজ নট দ্য অবজেক্টিভ অফ স্কুল ব্যাংকিং। স্কুল ব্যাংকিংয়ের অবজেক্টিভ হওয়া উচিত ছিল, বা মানে তখন যেটা নিয়ে আলোচনা হতো সেটা হচ্ছে যে ছাত্রদের মধ্যে কীভাবে সেভিংস হ্যাবিট ডেভেলপ করা, এবং ছাত্ররা কোথায় সেভিংসটা রাখবে সে সমস্ত ইনফরমেশন ছাত্রদেরকে দেওয়া। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা সেভিংস ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে এগুলোর বেনিফিট কি, এইগুলো ছাত্রদেরকে জানানো, এগুলো ছিল মূল অবজেক্টিভ। কারণ ছাত্রদেরকে যদি এগুলো যদি জানাতে পারতাম আমরা, তাহলে কিন্তু ডেফিনেটলি স্কুল ব্যাংকিং সাস্টেনেবল হতো। এখন যে আপনি দেখছেন যে টাকা উইথড্র হচ্ছে বা টাকা কমে যাচ্ছে, এগুলোর পিছনে মূল কারণ হচ্ছে যে এটার যে মূল প্রিকন্ডিশনটা ফাইন্যান্সিয়াল এডুকেশন, ওইটা কিন্তু হয়নি। ওই ব্যাংকিংটাই হয়েছে, ফাইন্যান্সিয়াল এডুকেশন। কিন্তু স্কুল ব্যাংকিংয়ে টিকে রাখার জন্য যেটা দরকার ফাইন্যান্সিয়াল এডুকেশন, ওই এডুকেশনটা হয়নি স্কুলে। এটা আসলে কেন্দ্রীয় ব্যাংক কিংবা অন্যান্য ব্যাংক কতটুকু কাজ করছে? আমরা জানি অনেক ব্যাংক কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংক তো আসলে একটা পলিসি দিতে পারে, এগুলো তো ব্যাংকারদের উদ্যোগ নিতে হবে, তাই না? ব্যাংকাররা যদি এই ছাত্রদের জন্য আপনার এই কী বলে ধরেন সঞ্চয় মেলা করতো, স্কুলে যে সঞ্চয়ের কী ইম্পর্টেন্স, স্কুল ব্যাংকিংয়ের কী ইম্পর্টেন্স, স্কুল ব্যাংকিংকে একেবারে সাধারণ একটা ব্যাংকিংয়ের মতো করে দেখাটা ঠিক না। স্কুল ব্যাংকিংয়ের মধ্যে যে ছেলে মেয়েদের একটা সঞ্চয়ের হ্যাবিট, এই যে আমাদের দেশে যে আমাদের সঞ্চয়ের হ্যাবিট যে কম, এগুলো তো স্কুল লেভেল থেকে শুরু করতে হবে সমস্ত সময় লেখাপড়া। তো এই ছেলে মেয়েদের মধ্যে সঞ্চয়ের হ্যাবিট তৈরি করা, পরিবারের মধ্যে সঞ্চয় হ্যাবিট তৈরি করা, এটার বেনিফিটগুলো তুলে ধরা, ওই কার্যক্রমগুলো হাতে না নিলে স্কুল ব্যাংকিংয়ের কার্যক্রম শুধু ব্যাংকিং নাম দিয়ে এটা সফল হবে না। ব্যাংকগুলো কি মনে করে যে স্কুল ব্যাংকিংয়ে তারা খুব বেশি লাভজনকের কাতারে যাচ্ছে? তারা তো সব ক্ষেত্রেই লাভ দেখে, এত লাভ দেখলে হবে না। স্কুল ব্যাংকিং একটা সামাজিক আন্দোলন, বুঝছেন? সিএসআর আমরা বলতে পারি। হ্যাঁ, না, এইখান থেকে লাভ হবে এটা লং টার্মে। এখান থেকে ধরেন আমাদের দেশে এখনও দেখবেন আমাদের যে ন্যাশনাল সেভিংস রেট, এটা অনেক কম অন্যান্য দেশের তুলনায়। যে সমস্ত দেশে বেশি, তো সে সমস্ত দেশে যেয়ে দেখেন এই সমস্ত ফাইন্যান্সিয়াল এডুকেশন কিন্তু স্কুল থেকে দিয়ে আসছে ছেলে মেয়েদের, তাই না? সুতরাং এই ফাইন্যান্সিয়াল এডুকেশনটা যদি আমরা স্কুল থেকে দিয়ে আসতে পারি, তবেই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা প্রোগ্রামটা যে নামেই হোক না কেন সাকসেসফুল হবে। আর একটা বিষয় আমরা যেটা পেলাম যে অভিভাবকদের যে কথাগুলো আসছে যে বাড়তি ব্যয়, মূল্যস্ফীতি, তারা চাপে পড়েছে, সব মিলে এখানে কি আসলে তার মানে এটাতে ইন্ডিকেট করে যে আসলে এখানে সব মানে প্যারেন্টসরা টাকা পয়সা জমাচ্ছে, আসলে তা না। স্কুল ব্যাংকের উদ্দেশ্য প্যারেন্টসদের না, স্কুল ব্যাংকের ফোকাস হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সেভিংস হ্যাবিট ডেভেলপ করা। এই ছেলেদেরকে বা আমরা যে 1 টাকা 2 টাকা করে দেয় প্রত্যেক দিন, ঠিক না? সেখান থেকে হাউ টু সেভ, সেখান থেকে সে 4 আনা পয়সা জমাবে, তাই না? সেখান থেকে সে 1 টাকা জমাবে। স্কুল ব্যাংকিংয়ের কথাটা ছিল সেই রকম। তো এখানে আজকাল আমরা দেখতেছি সব প্যারেন্টসরাই টাকা রাখে আবার টাকা তুলে নেয়, এইটা তো স্কুল ব্যাংকিংয়ের কথা ছিল না। আমরা একটু অন্যান্য ব্যাংকিং খাতের অন্যান্য পরিসরের কথা বলি, সেটা হচ্ছে প্রায় 20 লাখ কোটি টাকার মতো আমাদের মানে আমানত সংগ্রহ হচ্ছে ব্যাংক শাখায়। সেক্ষেত্রে এখন যে অবস্থা, আমাদের খেলাপি থেকে শুরু করে বিভিন্ন যে দুরবস্থা ব্যাংকে, এখান থেকে বের হয়ে আসার যে একটা নতুন করে সংস্কার আন্দোলন চলছে, সেটি আসলে কতদূর কি অবস্থা, কিভাবে দেখছেন এখন? না, ব্যাংকিংয়ের তো ঘুরে দাঁড়াতেই হবে, এইভাবে তো ব্যাংকিং চলতে পারে না। ব্যাংকিং এটা আমরা বলি একটা ইটস এ সিস্টেমেটিক এফোর্ট, তাই না? এখানে ব্যাংকের প্রত্যেকটা কাজকর্ম আইন কানুনের মধ্যে দিয়ে পরিচালিত হয়। তো সুতরাং ব্যাংকিং ঘুরে দাঁড়াতে গেলে প্রথম কথা হলো আপনাকে কমপ্লায়েন্স করতে হবে, তাই না? আপনি জনগণের কাছ থেকে ডিপোজিট নেবেন, এখন যখন সে টাকাটা ফেরত চায় তখন তাকে দিতে হবে, এবং সে যাতে আপনি যাতে টাকাটা ফেরত দিতে পারেন সেই জন্য বাংলাদেশ ব্যাংক বলে দিছে আপনাকে সিআরআর রাখতে হবে, এসএলআর রাখতে হবে, আপনি সেভাবে রাখেন। বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে বাকি টাকাটা আপনি লেন্ডিং করবেন, ঠিক আছে, তবে আপনার অ্যাডভান্স ডিপোজিট রেশিও এত % উপরে হবে না। এই কমপ্লায়েন্সগুলো করলে ডেফিনেটলি আসলে ব্যাংকিং ভালো মতো চলবে। কিন্তু এখন আমাদের দেশে যে আইন কানুন নাই তা না, আইন কানুন প্রত্যেকটা ব্যাপার আছে, কিন্তু আইন কানুনগুলোর কোনো আপনার কোনো কার্যকর ইমপ্লিমেন্টেশন নাই, এবং যার জন্য আপনি বাংলাদেশ ব্যাংকে সবসময় রেসপন্সিবল করতে পারেন যে কারণ বাংলাদেশ ব্যাংকে এগুলো ঠিকমতো দেখাশোনা করে না বা দেখাশোনা করতে পারে না বা চাপের মুখে থাকে এইগুলো যাতে না দেখতে হয়। তো
তো এগুলো তো ঠিক না। ব্যাংকিং ইজ এ ভেরি সিস্টেমেটিক ওয়ার্ক, এবং এটা 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 একদম এইখানে কমপ্লায়েন্স ছাড়া কোনো এই ব্যাংকিং ডেভেলপ করবে না। স্যার, আপনি গবেষণা প্রতিষ্ঠানে ছিলেন, সেক্ষেত্রে বিআইবিএম থেকে আপনারা প্রতিনিয়ত বলা হচ্ছে যে আমরা দেখেছি যে রিপোর্ট উপস্থাপন হতো, রিপোর্ট পাবলিশ হতো, আপনারা সেমিনার করতেন, সভা করতেন বিভিন্নভাবে ব্যাংক খাতকে আরও বেশি যুগোপযোগী করা এবং কনসার্ন করার জন্য। সেই জায়গা থেকে আপনারা যে রিপোর্টগুলো প্রকাশ করতেন, তৎকালীন ব্যাংকিং সিস্টেমে যারা ছিল, ব্যাংকিং ব্যবস্থায় যারা ছিল, তারা কতটুকু আসলে রিসিভ করতে এবং সেটা পরিপালনে যেত? এইগুলো শুধু সেমিনারের মধ্যেই থাকতো, বুঝছেন। আমরা আমাদের কাজকর্ম করতাম, সেমিনারের মধ্যেই থাকতো, সেমিনারে লোকজন আসতো, ভালো ভালো আলাপ আলোচনা হতো, রিকমেন্ডেশন নিত, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা দেখতাম না। ইমপ্লিমেন্টেশন আমরা সবসময় পিছিয়েছিলাম। তো এখনও এই সমস্ত কথাবার্তাগুলো যে বলা হয়, তো এগুলো ঠিকমতো ইমপ্লিমেন্ট হয়, এগুলো গ্রহণ করে এগুলো ঠিকমতো ইমপ্লিমেন্ট করা, এগুলোর ব্যাপারে খুব একটা আমাদের রেগুলেটর বলেন বা যারা অ্যাক্টিভিস্ট, তারা কেউ অতটা উদ্যোগী না। এখন কি অবস্থা দেখছেন এবং ইন ফিউচার কি মনে করছেন ব্যাংক কি হবে? এখনকার অবস্থা তো ভালো না, তবে আমি যেটা মনে করি এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর জন্য সর্বোপরি আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সব কিছুর উপরে, সেটা হচ্ছে যে সরকারের একটা কমিটমেন্ট, একটা পলিটিক্যাল কমিটমেন্ট, যে আই ওয়ান্ট টু মেক দিস সেক্টর টার্ন অ্যারাউন্ড। আমি এই সেক্টরটাকে টার্ন অ্যারাউন্ড করি, সরকারের একটা এই কমিটমেন্ট কিন্তু এনাও। কারণ আসলে তো আমি বললাম তো এই ধরনের মানে সৎ উদ্দেশ্য বা সৎ সাহসটা আমরা কিছু দেখি না। এখন সরকারের যদি কমিটমেন্ট থাকে তাহলে ডেফিনেটলি এই নিয়ম কানুনগুলো ইমপ্লিমেন্ট করা এবং এগুলো যারা নাকি ব্যাংক ব্যবসা করছে তাদেরকে বাধ্য করা নিয়ম কানুনগুলো পরিপালন করতে, এগুলো খুব একটা কষ্টের বিষয় না। এগুলো বাংলাদেশ ব্যাংক, এবং তার জন্য কি করতে হবে, তার জন্য বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করতে হবে। বাংলাদেশ ব্যাংক ইটস এ ভেরি আপনার খুবই একটা দুর্বল একটা কাঠামো। তারা সব কিছু আইন কানুন আছে, সব কিছু আপনার আইন কানুন দিচ্ছে, কিন্তু কেউ ইমপ্লিমেন্ট করছে না, এবং তার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক তেমন কোনো মানে ব্যবস্থাও নিতে পারছে না। আবার মাঝে মাঝে অবশ্য বাংলাদেশ ব্যাংকের পলিসিগুলো ওই তাদেরই ফেভারে যায়। তো এই সব কিছু মিলে আসলে এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সোজা কথা। এটা একটা কমপ্লায়েন্ট অ্যাক্টিভিটি, এখানে রেগুলেশন আপনার সাংঘাতিক ইম্পর্টেন্ট, এবং এটাকে অ্যাপ্লাই করতে হবে, এবং এটাকে আমার মনিটর করতে হবে, এবং এগুলো যাতে ঠিকমতো ইমপ্লিমেন্টেড হয় সেদিকে দেখাশোনা করতে হবে। একটা বিষয় জানতে, সেটা হচ্ছে অর্থ আদালত। আমাদের খেলাপি ঋণ আদায়ে বড় একটা ভূমিকা রাখার কথা ছিল, বাট অর্থ আদালতে শুধু মামলার পর মামলা শুধু জট বাড়ছেই। এর থেকে উত্তরের পথ কি? এটিকে আরও কতটা অ্যাক্টিভ করা যায়, কিভাবে করা যায়? অর্থ ঋণ আদালত তো একটা টুল, তাই না, যে আসলে আপনার ঋণটা খেলাপি হলে কীভাবে এটা উদ্ধার করবেন, তাই না। আসলে আমরা যেটা সবসময় বলি যে শুধু অর্থ ঋণ আদালতের উপর আপনারা কেন ডিপেন্ড করেন। আমাদের কথা হচ্ছে যে আপনি পুরো মানে পুরো ভলিউমটাকে আপনি দুই ভাগে ভাগ করেন, ঋণের ভলিউমটা, মানে খেলাপি ঋণটাকে এটা দুই ভাগে ভাগ করেন। একটা হচ্ছে আপনার ইচ্ছাকৃত খেলাপি, একটা অনিচ্ছাকৃত খেলাপি। তো যারা ইচ্ছাকৃত খেলাপি তাদের অর্থ ঋণ আদালতে নেন না কোন আদালতে নেন, দে ডোন্ট কেয়ার। তারা জানে এগুলোর ফাঁকফোকর অনেক কিছু আছে, সেগুলো আমরা বেরিয়ে যাবো, তাই না। তো আসলে যারা নাকি ইচ্ছাকৃত খেলাপি তাদেরকে আপনি এই অর্থ ঋণ আদালতে নিয়ে কিছু করতে পারবেন না। তাদের জন্য অন্য মেজার্স আছে, তাদের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স, তাদের জন্য অন্যভাবে আপনি আগাবেন। আর যারা নাকি হ্যাঁ, এটা তো সব দেশে করে, যেমন ইন্ডিয়াতে করে। ইন্ডিয়াতে তো নিয়মই হচ্ছে যে প্রত্যেকটা ব্যাংকে তার সেন্ট্রাল ব্যাংকে যখন স্টেটমেন্ট পাঠাতে হয়, ব্যাংকগুলো বলে দিবে যে দিজ আর মানে উইলফুল ডিফল্টার, দিজ আর আনউইলফুল ডিফল্টার। এখন আপনি আনউইলফুল ডিফল্টারদেরকে আপনি ট্রিটমেন্ট দিতে পারেন, তাই না, এবং তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার রাস্তাটাও আবার একটু ডিফারেন্ট। এই আনউইলফুল ডিফল্টারদের কাছ থেকে কিন্তু আপনি টাকা পয়সা উদ্ধার করতে পারবেন, তাই না। সেজন্য কী করতে হবে, আমরা বলেছি, সবসময় বলি যে প্রত্যেকটা ব্যাংকে একটা আপনার লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট থাকতে হবে। এই লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে তাদের সাথে আলাপ আলোচনা করে বসে তাদেরকে প্রেসক্রাইব করে যে তোমরা এইভাবে আগাও। কারণ তারা তো ফেরত দিতে উৎসাহী, কিন্তু তারা তো পারতেছে না, তার ব্যবসা চলতেছে না, তার র মেটেরিয়ালস পাচ্ছে না, তার মার্কেটিং হচ্ছে না, তার বিভিন্ন প্রবলেমের জন্য ইলেকট্রিসিটি পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, এই সমস্ত কারণে। সুতরাং তার কাছ থেকে আপনি টাকা পয়সা উদ্ধার করতে পারবেন, কিন্তু উইলফুল ডিফল্টার ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল। তাদের কাছ থেকে আপনি টাকা পয়সা উদ্ধার করা খুবই, সে তো ইচ্ছাকৃত খেলাপি হয়েছে, তাই না, সে জানেই আমি টাকাটা ফেরত দিব না। সুতরাং তাকে আপনি ওই লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্টের মতো ডিপার্টমেন্ট দিয়ে সফট ডিপার্টমেন্ট দিয়ে হ্যান্ডেল করা যায়, তাকে খুব হার্ডলি আপনাকে হ্যান্ডেল করতে হবে। তার জন্য দরকার হলে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সে যাওয়া লাগবে। তার জন্য দরকার হলে আপনি একটা এএমসি করেন, যে ঠিক আছে ওই লোনগুলো এএমসিকে দিয়ে তারপরে গভর্নমেন্ট তার বিরুদ্ধে অ্যাকশনে যাক।
স্যার অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম স্কুল ব্যাংকিং সহ ব্যাংকিং অন্যান্য ক্ষেত্র নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে এসে আলোচনায় যুক্ত ছিলেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। রফতানি বাজার বাড়াতে শুধু পাকিস্তান নয়, যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রস্তুত ব্যবসায়ীরা। তবে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থ ছাড় দিতে চান না তারা। এই অবস্থায় ঢাকা ইসলামাবাদের নবম জিসি বৈঠক ঘিরে পাকিস্তানের বাজারে শুল্কমুক্ত পণ্যের প্রবেশাধিকার নিশ্চিতে জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। MS আরেফিনের রিপোর্টে বিস্তারিত। পাকিস্তান থেকে সবচেয়ে বেশি তৈরি পোশাক শিল্পের জন্য দরকারি কাপড় ও সুতা এবং সিমেন্ট আমদানি করেন দেশীয় উদ্যোক্তারা। আর বাংলাদেশ থেকে মোটা দাগে যায় পাট, টেক্সটাইল ফাইবার, ওষুধ ও হাইড্রোজেন পারঅক্সাইড। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্য, সবশেষ 2024-25 অর্থ বছরে বাংলাদেশ পাকিস্তান থেকে আমদানি করেছে 78 কোটি 70 লাখ ডলারের পণ্য। বিপরীতে দেশটিতে রপ্তানি হওয়া পণ্যের বাজার মূল্য মাত্র 8 কোটি ডলার। তারাও যেহেতু বাংলাদেশের রপ্তানি বাড়াতে চায়, আমরাও বাড়াতে চাই। রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একমত দুই দেশ। দীর্ঘ 20 বছর পর ঢাকায় নবম জিএসি বৈঠককে বাজার বাড়ানোর সুযোগ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। আমাদের রাষ্ট্রের সঙ্গে যে দেশের ব্যবসা বাণিজ্য তুলনামূলকভাবে সহজ, নিরাপদ এবং টেকসই, কোনো ব্যারিয়ার দিয়ে এই দেশের সাথে করা যাবে, এই দেশের সাথে করা যাবে না, সেরকম আমাদের পররাষ্ট্রনীতিও তো আমাদের ওরকম না। দুই দেশের মধ্যে প্রযুক্তি, ওষুধ, কৃষি, উচ্চশিক্ষা ও জ্বালানি খাতে পারস্পরিক বিনিয়োগের সুযোগ দেখছেন অর্থনীতিবিদরাও। দুটো দেশের মধ্যে পারস্পরিকভাবে লাভজনক একটা অবস্থান তৈরি করতে হবে এবং সেটার জন্য পাকিস্তানের যে সমস্ত বিজনেস অর্গানাইজেশনগুলো আছে, বডি আছে, তাদের সঙ্গে বাংলাদেশের যে বিজনেস অ্যাসোসিয়েশন, তাদের আলাপ আলোচনাটা একটু গতি নিয়ে আসতে হবে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের পাশাপাশি ঐতিহাসিক দেনা পাওনা নিষ্পত্তি করারও তাগিদ দেন এই অর্থনীতিবিদ। রাজনৈতিক বা অমীমাংসিত যে সমস্যাগুলো আছে, তো সেগুলো আস্তে আস্তে আমরা সমাধান করবো। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো চলতি সপ্তাহে দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসসি লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, আমরা একটু যদি জানতে চাই যে এখন পর্যন্ত ডিএসসির যে লেনদেন, সেটি আমরা দেখছি যে নিম্নমুখী প্রবণতায় কিন্তু চলছে। সেটি কিন্তু গতকালের যে কার্যক্রম সেটি কিন্তু দেখছি, সেটিও কিন্তু নিম্নমুখী প্রবণতায় কিন্তু শেষ হয়েছে এবং সেই ধারাবাহিকতা কিন্তু আজকেও আমরা দেখছি যে এখন প্রায় 11টা বেজে 20 মিনিটের মতো। সেক্ষেত্রে তিনটি সূচকে আমরা দেখছি যে নিম্নমুখী প্রবণতায় চলছে। এখন পর্যন্ত ডিএসসির এক্স অর্থাৎ ডিএসসির প্রধান সূচকটি 8 পয়েন্ট কমে অবস্থান করছে 5118 পয়েন্টে। ডিএসসির সরিয়া সূচকটি অবস্থান করছে 2 পয়েন্ট কমে 1081 পয়েন্টে। এছাড়া 2 পয়েন্ট কমে ডিএসসির বিশেষায়িত যে সূচক, সেটিও কিন্তু অবস্থান করছে 1984 পয়েন্টে। এছাড়া টোটাল এখন পর্যন্ত 44,358টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজার মূল্য আমরা দেখছি 121 কোটি 56 লাখ টাকা। 146টি প্রতিষ্ঠানের শেয়ার দর কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, 145টি কিন্তু নিম্নমুখী এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 93টি প্রতিষ্ঠানের। এছাড়া শীর্ষ যে 20টি প্রতিষ্ঠান রয়েছে সেগুলো যদি আমরা দেখতে চাই, তার শুরুতে আমরা দেখছি যে আনোয়ার গ্যালভাইজিং প্রতিষ্ঠানটি, তাদের শেয়ারের দর প্রতিটি শেয়ার হাতবদল চলছে 73 টাকা 20 পয়সা ধরে, সর্বোচ্চ ছিল 80 টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে অরিয়ন ইনফিউশন লিমিটেড, তৃতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন, 4 নম্বর অবস্থানে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স এবং 5 নম্বরে দেখছি আমরা পিপলস লিজিং প্রতিষ্ঠানটি, তাদের শেয়ারের দর প্রতিটি এখন পর্যন্ত হাতবদল চলছে 39 টাকা 80 পয়সা, সর্বোচ্চ ছিল 41 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন ছিল দেখছি আমরা 38 টাকা 90 পয়সা। এছাড়া রূপালী ইন্স্যুরেন্স রয়েছে 6 নম্বর অবস্থানে, 101 টাকা দরে প্রতিটি শেয়ার হাতবদল চলছে, 102 টাকা 20 পয়সা ছিল সর্বোচ্চ মূল্য এবং 7 নম্বর অবস্থানে দেখছি আমরা একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবি। তো সব মিলে বলা চলে যে নিম্নমুখী প্রবণতায় ধারা যে চলছে গতকালের অবস্থায়, সেটি কিন্তু আজও এখন পর্যন্ত বর্তমান এবং দিন শেষে বোঝা যাবে আসলে ডিএসসির অবস্থান কোথায়। তো এই ছিল সবশেষ ডিএসসির। চট্টগ্রামে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। বিজিএমইএ বলছে বিদেশি বায়ার প্রতিষ্ঠানকে বাংলাদেশ বিমুখ করতেই টার্গেট করা হচ্ছে A1 ক্যাটাগরির ভিআইপি পোশাক কারখানা। বেতন ভাতা নিয়মিত দেয়া হলেও সংঘবদ্ধ চক্রটি নানা অজুহাতে সংঘাত সৃষ্টি করছে। তবে যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে শিল্প পুলিশ। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, কিন্তু শ্রমিকেরা সে ফাঁদে পা না দেওয়ায় শুরু হয়
গুজব সৃষ্টির পায়তারা। নির্যাতনে 3 শ্রমিকের মৃত্যুর গুজব রটিয়ে পুরো ইপিজেডকে অস্থির করে তোলে সংঘবদ্ধ চক্রটি। এমনকি কথিত মৃত শ্রমিকদের ভিডিও পর্যন্ত তৈরি করা হয়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে বন্ধ করা হয় 8টি কারখানা। কথিত মৃত শ্রমিকদের জীবিত ফিরে আসার তথ্য নিশ্চিত হয় 1 সপ্তাহ পর খুলে দেওয়া হয় বন্ধ হওয়া কারখানাগুলো। আর এটি হলো চট্টগ্রাম ইপিজেডে গুজব সৃষ্টির মাধ্যমে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা সৃষ্টির সবশেষ ঘটনা। তারা ভিডিওতে দেখা যায় কাফনের কাপড়টা সরাই আবার ঢেকে দিল, এবং এই ভিডিওটা তারা কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরিতে জানালো যে আমাদের 3 জন শ্রমিক ম্যানেজমেন্টের দ্বারা নিহত হয়েছে। তো পরবর্তীতে আমরা এই বিষয়ে সঙ্গে সঙ্গে আমরা তাদের বিষয়ে খোঁজখবর নিই এবং তাদের অডিও এবং ভিডিও আমরা কালেক্ট করি এবং শ্রমিকদেরকে আমরা জানাই যে না, এটা একটা গুজব ছিল, কেউ যেন এই গুজবে পা না দেয়। গার্মেন্টস ব্যবসায়ীদের অভিযোগ, বিশ্বখ্যাত বায়ার প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ বিমুখ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি চক্র, যার অংশ হিসেবে শ্রমিকদের বেতন ভাতা নিয়মিত পরিশোধ সত্ত্বেও A1 এবং ভিআইপি কারখানাগুলোকে টার্গেট করেই অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। কারণ এসব কারখানাতে প্রস্তুত হয় প্রতিষ্ঠিত বিদেশি ব্র্যান্ডের পোশাক। এটা সুপার কমপ্লায়েন্স ফ্যাক্টরি, তো সুপার কমপ্লায়েন্স ফ্যাক্টরি কোনো সমস্যা থাকার কথা না। এইসব ফ্যাক্টরিগুলোকে এক্সপোর্টকে প্রতিবন্ধকতা করার জন্য সবসময় কোনো কুচক্রী মহল কিন্তু তারা কাজগুলো করে থাকে। চট্টগ্রামের 464টি কারখানায় কাজ করেন অন্তত 8 লাখ শ্রমিক। এর বাইরে চট্টগ্রাম ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেডে আরও 3 লাখ শ্রমিক রয়েছে। আর তাই অসন্তোষ সৃষ্টির ক্ষেত্রে কৌশলগতভাবে গার্মেন্টস সেক্টরকে বেছে নেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজিএমই এর। এই সেক্টরে যদি অসন্তোষ হয়, এটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার। কেন? কারণ এই সেক্টরটাই হতেছে আপনার সর্বোচ্চ রপ্তানি আর্নিংয়ের একটা সেক্টর। ইতিমধ্যে মার্কিন ট্যারিফ ইস্যু নিয়ে জটিলতা অনেকটা কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এমন ইতিবাচক পরিস্থিতিতে প্রতিযোগী দেশগুলোর চক্রান্তে জড়িত থাকার শঙ্কা রয়েছে। আর তার সঙ্গে যুক্ত হচ্ছে এখানকার নানা ইস্যু। বাংলাদেশ কিন্তু প্রতিযোগিতায় এখন একটা ভালো পজিশন আছেন। তো এই প্রতিযোগিতাকে নস্যাৎ করার জন্য এই দেশীয় এবং বিদেশি একদল লোক এখানে উঠে পড়ে লেগেছেন এবং বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি করে এই ইন্ডাস্ট্রিকে তার অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য প্রচেষ্টা করছেন। গত 1 বছরে বেতন ভাতার আন্দোলন ছাড়াও গার্মেন্টস কারখানায় তুচ্ছ ঘটনা এবং গুজবকে কেন্দ্র করে 100-এর বেশি সংঘাত নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী এবং পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গত 1 মাস ধরে ভারত থেকে চালের আমদানি কমেছে স্থানীয় বাজারে, তবে মজুদ ও টানা আমদানির ফলে কমেছে চালের দাম। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জাহাঙ্গীর আলম। চলতি বছর সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হলেও আসলে গত জুন মাস থেকে ধানের চালের দাম কেজি প্রতি 7 থেকে 8 টাকা করে বাড়তে থাকে। এর প্রেক্ষিতে আসলে সরকার ভারত সহ বিভিন্ন মিয়ানমার ও পাকিস্তান থেকে চালের আমদানির অনুমতি দেয় এবং আগস্ট মাসের শেষ দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে গত 19 আগস্ট থেকে চালের আমদানি শুরু হয়েছে এবং এই আমদানির পরিমাণটা আসলে গত মাসেও বেশ ভালোই ছিল। চলতি বছরের এখন পর্যন্ত সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে এসেছে 40,373 মেট্রিক টন চাল, যা গত মাসে ছিল 27,886 মেট্রিক টন। তবে এই মাসে কিন্তু গত মাসের তুলনায় 1/3 একেবারে নেমে গেছে আমদানির পরিমাণ। যদি এই মাসের তথ্য দিই তাহলে এই মাসে গতকালকে পর্যন্ত 9,900 মেট্রিক টন চাল এসেছে, অর্থাৎ একেবারেই চালের আমদানির পরিমাণ কমে গেছে। আমরা স্থানীয় বাজারগুলোতে খোঁজ নিয়েছি যে চালের আসলে দাম দর কেমন। গত 1 সপ্তাহে চালের যে বাজার 2 থেকে 3 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 4 টাকা পর্যন্ত বিভিন্ন জাতের চালের দাম কমেছে এবং স্থানীয় ব্যবসায়ীরা এবং ধান চালের যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন যে দেশীয় যে মজুদের পরিমাণ বাড়ায় এবং আমদানির পরিমাণটা আসলে বৃদ্ধি হয় মূলত এই চালের দাম কমার কারণ। এবং তারা বলছেন যে এই আগামীতে আরও কয়েকদিন পরে যেহেতু নতুন ধান উঠছে সেক্ষেত্রে আরও দাম কমতে পারে। তবে গত 22 অক্টোবর সরকার আরও 1 লাখ মেট্রিক টন চালের আমদানির অনুমতি দিয়েছে। তো এ ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে চাল আমদানির সর্বশেষ। চাল আমদানির খবর জানতে এখন সরাসরি ছিলাম সোনা মসজিদ স্থলবন্দরে। EDF Aluminium, redefine possibilities. দামে সাশ্রয়ী, চাহিদাও রয়েছে, তারপরও মিলছে না সংযোগ। টেলিফোন সেবা বন্ধ হলেও ইন্টারনেট সেবা দিয়ে আবারও ঘুরে দাঁড়াতে চায় বিটিসিএল।
তবে ঝালকাঠিতে সংস্থাটির সংযোগ পাওয়া এক প্রকার ভোগান্তি গ্রাহকের জন্য। তবে গ্রাহকদের সাধ্যমতো সেবা দেওয়ার দাবি কর্তৃপক্ষের। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। 2002 সালে ঝালকাঠিতে ডিজিটাল টেলিফোন সেবা চালু করে বিটিসিএল। 2024 সালের মার্চে শুরু হয় সংস্থাটির ইন্টারনেট সেবা। গ্রাহক প্রতি 500 টাকায় 12 MBPS থেকে শুরু করে 1700 টাকায় 50 MBPS স্পিড পর্যন্ত বিটিসিএল এর 60টি ইন্টারনেট প্যাকেজ চালু রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ে তুলনামূলক সাশ্রয়ী ও নিরাপত্তার কারণে বিটিসিএল এর সংযোগ চাহিদা রয়েছে। তবে গ্রাহকরা বলছেন আবেদন প্রক্রিয়া জটিল এবং অফিসে হয়রানি হতে হয় বলে উৎসাহ হারাচ্ছেন তারা। জেলা শহরে বিটিসিএল এর ইন্টারনেট সংযোগ থাকলেও উপজেলা পর্যায়ে তা একেবারেই নেই। তাদেরকে আমরা যখন আবেদন করি বারবার তারা দিতে চায় না, তো এটা নিয়ে আমরা অনেক সমস্যার ভিতরে আছি। সমস্যা হলো আমাদের ফোন দিলে সঠিক টাইমে পাওয়া যায় না, ফোন দিলে আমরা নানা বাহানা বানায়। ছোটবেলা থেকে দেখতেছি যে টিএনটি ওই একবার করে দিয়ে গেছে, তারপর থেকে আর কোনোদিন কেউ আসেও নাই, খোঁজ খবরও নেয় নাই। আর আমাদের টিএনটির দেওয়াল সবসময় ভাঙ্গা দেখতেছি। তবে গ্রাহকদের সাধ্যমতো সেবা দেওয়ার দাবি কর্তৃপক্ষের। আমরা আমাদের আইন থেকে চেষ্টা করি যতদূর ক্যাপাবিলিটি রয়েছে সেগুলো 100% দেওয়ার জন্য এবং চেষ্টা করছি, এবং সংযোগ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ঝালকাঠিতে টেলিফোনের সংযোগ রয়েছে 651টি। জেলা শহরের জন্য বরাদ্দ রয়েছে 2300 ইন্টারনেট সংযোগ। এর বিপরীতে এখন পর্যন্ত সংযোগ পেয়েছেন 1080 জন গ্রাহক। সময় সংবাদ, ঝালকাঠি। এক নিষেধাজ্ঞা শেষ না হতে আরেক নিষেধাজ্ঞা। মা ইলিশ রক্ষার পর এবার টানা 8 মাস জাটকা সংরক্ষণে অভিযান সরকারের। 1 নভেম্বর থেকে 30 জুন নদী ও সাগরে জাটকা ধরা নিষেধ। জেলেরা বলছেন অক্টোবরের নিষেধাজ্ঞায় তারা ঠিকভাবে সহায়তা পাননি। আগামী 8 মাস সরকারি সহায়তার দাবি তাদের। মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞার সময় 4 মাস ভিজিএফ এর চাল পাবেন জেলেরা। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত দেশের সব অভয়ারণ্য ও সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। 25 অক্টোবর মধ্যরাত থেকে নদী ও সাগরে জাল ফেলতে পারছেন জেলেরা। তবে এক নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই 5 দিন পর শুরু হচ্ছে 8 মাসের জাটকা ধরায় আরেক নিষেধাজ্ঞা। 1 নভেম্বর থেকে 30 জুন দেশের সব নদী ও সাগরে জাটকা ধরা নিষেধ। এ সময় অনেক সাবধানে মাছ ধরতে হয় জেলেদের। 25 সেন্টিমিটারের কম আকারের কোনো ইলিশ ধরলেই তাকে আইনের আওতায় আনা হয়। পটুয়াখালী জেলেরা বলছেন অক্টোবরে নিষেধাজ্ঞায় তারা সঠিকভাবে সাহায্য পাননি। বর্তমানে বড় জালেও জাটকা আটকে ওপারে চলে আসে। জাটকা শিকার সম্পূর্ণ বন্ধ করতে আগামী 8 মাস সরকারি সহায়তার দাবি তাদের। মাঝে মাঝে 2-1টা জাটকাও বাজে, জাটকা বাজলে হেডা আবার লইয়ে ব্যস্তও যাওয়া যায় না, হয়তো নিজেকে খাওয়া লাগে। আর যদি কোস্টগার্ড পুলিশ এরা যদি ধরে, হ্যাঁ লাজত দিয়ে দেবে। একটা বোট গড়াইতে আপনার 70-80 হাজার টাকা দরকার হয়, একটা জাল বানাইতে 30-40 হাজার টাকা হয়। দৈনিক মাছ পাওয়া যায় না 1 কেজি। 1 কেজি ডিজেলের দাম 105 টাকা। একটা ফ্যামিলিতে 8-10 জন মানুষ থাকে, কিছু করার নাই। চাউল আমাদের ঠিকমতো সময় পাই না, 8 মাস অভিযান চাল অনুযায়ী আরো 6 মাস পরে। মৎস্য বিভাগ বলছে ইলিশের উৎপাদন বাড়াতেই এমন উদ্যোগ। তবে সরকার এই নিষেধাজ্ঞা চলাকালে 4 মাস জেলেদের বিজিএফ কর্মসূচির আওতায় চাল দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। যে ইলিশ এখন প্রজনন করলো তার বাচ্চাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য মৎস্য অধিদপ্তর সকলের সাথে মিলে কাজ করে যাবে। এই সময়ে জেলেরা আপনার 4 মাসের জন্য তারা ভিজিএফ পাবে, সেটা সরকার যখন দিবে আমরা যথাসময় তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। সরকারিভাবে পটুয়াখালীতে 89,000 নিবন্ধিত জেলের সরকারি খাদ্য সহায়তার আওতায় রয়েছেন 59,000 জন। সময় সংবাদ, পটুয়াখালী। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর চাঁদপুরে পাইকারি বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ। বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছি সহকর্মী ফারুক আহমেদের কাছে। চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি মাছ বাজার বড় স্টেশন। আমরা আজ সকাল থেকে লক্ষ্য করেছি যে এই পাইকারি বাজারটিতে এখন যে ইলিশ মিলছে সেগুলো মূলত উপকূল এবং গভীর সাগরের। অর্থাৎ এখন বাজারটিতে এখন যে ইলিশগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো একেবারে ছোট আকারের, অর্থাৎ বড় যে ইলিশগুলো ছিল সেগুলো কিন্তু মৌসুমের এই সময় কিন্তু পাওয়া যায় না। খুব
একটা না পাওয়া গেলেও কিন্তু এমন কিছু ইলিশ আছে যেগুলো আসলে এখন ধরাছোঁয়ার বাইরে, অর্থাৎ দাম কিন্তু সে আগের মতোই। আর যে ছোট আকার ইলিশগুলো আছে সেগুলো মূলত এখন সাগরে কিন্তু একবারে ছয়লাভ। এখানে এই অনেকদিন বিরতি দিয়ে কিন্তু চাঁদপুরে আমরা মাছঘাটে লক্ষ্য করেছি যে এখানে বেশ কিছু সমুদ্রগামী ফিশিং ট্রলার ভিড়েছে, আসলে যেগুলোতে প্রতিটিতে প্রায় 1 থেকে 150 মণ ইলিশ এখানে নিয়ে আসা হয়েছে। আর যে বড় আকার ইলিশগুলো দেখা যাচ্ছে এগুলো মূলত স্থানীয় পদ্মা মেঘনার, এবং এই ইলিশের পরিমাণ একেবারেই কম, এবং আমরা যদি দাম বলি তাহলে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত এখনো এই ইলিশগুলো বিক্রি হচ্ছে। আর আমরা যদি ছোট আকারের ইলিশগুলো দেখাই সেখানে 14,000 টাকা থেকে সর্বোচ্চ 18,000 টাকা পর্যন্ত মন বিক্রি হচ্ছে এই ইলিশগুলো। এবং এখানে যারা ব্যাপারী আছেন বা জেলে আছেন তারা বলেছেন যে আসলে এই মাছগুলোর পেটে কিন্তু ডিম নাই, অর্থাৎ যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল মা ইলিশ সংরক্ষণের জন্য ডিম পাড়ার যে সুযোগটি দেওয়া হয়েছিল সেই ইলিশের পরিমাণ নেই বললে চলে বাজারটিতে। কারণ এখানে এখন আমরা যে ক্রেতা বিক্রেতা দেখছি তারা কিন্তু প্রত্যেক কিন্তু পাইকার, অর্থাৎ এখন কিন্তু খুচরা কোনো ক্রেতা নাই, যেহেতু এখন মৌসুমের এমন একটা সময় যেখানে শুধুমাত্র চাঁদপুরের এই বড় স্টেশন পাইকারি বাজারটিতে কেবলমাত্র যারা পাইকারি ক্রেতা আছেন, অর্থাৎ যারা রাজধানী ঢাকা সহ বিভিন্ন বাজারে এই মাছগুলো নিয়ে যাবেন তারাই মূলত এখানে ভিড় করছেন। তো আমরা যদি বলতে পারি আজকে কিন্তু সব মিলিয়ে চাঁদপুরের এই পাইকারি বাজারটিতে গত কয়েক বছরের মধ্যে রেকর্ড পরিমাণ অর্থাৎ 1.5 থেকে 2000 মণ ইলিশের সরবরাহ ছিল। এ ছিল আমার কাছে চাঁদপুরের পাইকারি বাজারে ইলিশ সরবরাহ নিয়ে সবশেষ। ইলিশ সরবরাহ বিক্রির খবর জানতে তখন সরাসরি ছিলাম চাঁদপুরে। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ভাসমান বাজার পিরোজপুরের বৈঠাকাটা। এ বাজারে বেচাকেনা সবই চলে নৌকায়। শত শত নৌকা আর ক্রেতা বিক্রেতার ভিড় দেখলে মনে হবে নদীর বুকে ছোট্ট একটি গ্রাম। শত বছরে ভাসমান বাজারকে ইকো ট্যুরিজম হিসেবে ঘোষণা করার পরিকল্পনা প্রশাসনের। জিয়াউল হকের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই সারি সারি নৌকার এই দৃশ্য নজর কাড়বে যে কারোর। দেখে মনে হতে পারে এটি থাইল্যান্ড কিংবা ভিয়েতনামের কোনো ভাসমান মার্কেট, কিন্তু না, এটি পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটার ভাসমান বাজার। স্থানীয়দের উৎপাদিত বিভিন্ন ফসল ও সবজি তুলে নৌকায় করে নিয়ে আসেন বেলুয়া নদীর বৈঠাকাটার ভাসমান বাজারে। ভৌগোলিক কারণে এখানকার সার্বজনীন বাহন হচ্ছে নৌকা। আশপাশের মানুষ সবজি আর নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে বাজারে আসে নৌকায় করে, ক্রেতারাও কিনতে আসেন নৌকা নিয়েই। সময় আর অর্থ বাঁচাতে পণ্য ডাঙায় তোলা হয় না, তাই নৌকাতেই চলে বেচা কেনা। স্থানীয়দের পাশাপাশি পাইকারি ক্রেতারাও এখান থেকে পণ্য কিনে নদীপথেই নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। সিজনের কাঁচামাল, তরকারি, শাকসবজি সবকিছু পাওয়া যায়। আমি এখান থেকে চারা নিয়ে বাগেরহাট মোল্লারহাট যাব। বরিশাল অঞ্চলের অর্থনৈতিক বহন করে। It's a very old market and it's very exciting here to see all these boats, people selling this stuff. বেচাকেনা ছাড়াও ভাসমানে বাজারটি দিন দিন দেশি বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এটিকে অ্যাগ্রো ইকো ট্যুরিজম হিসেবে ঘোষণার পরিকল্পনা চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পর্যটনের ভিড় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এবং দিন দিন এই বাজারটি জনপ্রিয়তা পাচ্ছে, এবং আমাদের এই যে ভাসমান বাজারটি এটাকে আমরা কেরালার সাথে তুলনা করতে পারি। এটা আমাদের বাংলার কেরালাও বলা যায়। এখানে আমরা পর্যটন শিল্পটা দিন দিন কিভাবে বিকাশ লাভ করবে সেই বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ বৈঠাকাটা বাজারে প্রতি হাটে প্রায় কোটি টাকার কৃষি পণ্য বেচা কেনা হয়। সময় সংবাদ, পিরোজপুর। নিজস্ব অর্থায়নে 1 মেগাওয়াট ক্ষমতার ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করেছে দেশের সুপার ব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, যা দেশে বেসরকারি উদ্যোগে নির্মিত সর্ববৃহৎ ফ্লোটিং সৌর বিদ্যুৎ কেন্দ্র। শিল্প খাতের টেকসই উন্নয়নে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে কারখানা উৎপাদন প্রক্রিয়া, কর্মক্ষেত্র সহ সর্বত্র পরিবেশ বান্ধব সবুজ উন্নয়ন নীতি অনুসরণের অংশ হিসেবে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ওয়ালটন জানায়, প্রকল্পটি বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মাছ চাষ, ভূমি সংরক্ষণ, পানির বাষ্পীভবন হ্রাস ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফ্যাক্টরি বন্ধ বা আংশিক উৎপাদনে থাকলে এই প্ল্যান্ট থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং সিস্টেমের মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্ত হচ্ছে। হুন্ডি, বেটিং এবং মানি লন্ডারিং এর মতো আর্থিক অপরাধ প্রতিরোধে আরও জোরালো পদক্ষেপ গ্রহণে সারা দেশের সকল ডিস্ট্রিবিউটরদের নিয়ে
ঢাকা, খুলনা, বগুড়া, কুমিল্লায় পৃথক 4টি সচেতনতামূলক কর্মশালা আয়োজন করেছে বিকাশ। ডিস্ট্রিবিউটরদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালাগুলোতে দেশ জুড়ে বিস্তৃত এজেন্ট নেটওয়ার্ক পরিচালনায় তাদের আর্থিক লেনদেনের সঠিক তথ্য নিশ্চিতকরণ, টাকার উৎসের সচেতনতা, সন্দেহজনক লেনদেনের রিপোর্টিং, নিয়মিত তথ্য হালনাগাদ, কর্মকর্তাদের পর্যবেক্ষণ, নন কমপ্লায়েন্ট এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। সব শ্রেণীর মানুষের কাছে বিকাশের সেবা সহজলভ্য করে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দেশজুড়ে বিস্তৃত বিকাশ এজেন্ট নেটওয়ার্ক। সরকারের নতুন নীতিমালা বন্ড লাইসেন্স ছাড়াই কাঁচামাল আমদানিতে ডিউটি ফ্রি সুবিধার সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজধানীতে এক বিশেষ কর্মশালার আয়োজন করেছে কর্পোরেট একাডেমি। গত শুক্রবার রাজধানীর লায়ন হুমায়ুন জহির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন 130 জন শিল্প উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তারা। কর্মশালাটি পরিচালনা করেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের প্রথম সচিব তারিক হাসান। এ সময় তিনি সরকারের সাম্প্রতিক ব্যবসা বান্ধব নীতিমালা, বন্ড ছাড়াই কাঁচামাল আমদানির অনুমতি, কর শুল্ক সুবিধা এবং সংশ্লিষ্ট প্রক্রিয়াসমূহ নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্পোরেট একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুর রহমান। বিশ্বের 2 বৃহত্তম তেল ভোক্তা দেশ যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য চুক্তির কাঠামো নির্ধারণের পর এবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য সোমবার সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম 46 সেন্ট বা 0.7% বেড়েছে। এতে ব্যারেল প্রতি দাম দাঁড়িয়েছে $66.40। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ক্রুড তেলের দামও ব্যারেল প্রতি 46 সেন্ট বা 0.75% বেড়ে $61.96 উঠেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ব্রেন্টের দাম 8.9% ও WTI তেলের দাম 7.7% বৃদ্ধি পেয়েছিল। এদিকে বেড়েছে গ্যাসোলিনের দামও 24 ঘন্টায় 0.27% বেড়ে গ্যালন প্রতি বিক্রি হচ্ছে $1.92। যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের জেরে থমকে গেছে হাজারো সরকারি কর্মকর্তার জীবন। প্রায় 70,000 কর্মকর্তাকে বেতন ছাড়াই পাঠানো হয়েছে বাধ্যতামূলক ছুটিতে। এতে জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন তারা। গায়ে 3-পিস স্যুট ও গলায় টাই, পেশায় একজন সরকারি আইনজীবী। কিন্তু গত প্রায় 1 মাস ধরে তাকে ফুটপাতে খাবার বিক্রি করতে দেখা যায়। মার্কিন ফেডারেল শাটডাউনের কারণে বেতন ছাড়াই বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার পর এটি আইজ্যাক স্টেইনের জীবিকা নির্বাহের মাধ্যম। যদিও শাটডাউনের আগে শুধুমাত্র ছুটির দিন উপভোগ করার একটি মাধ্যম হিসেবে এই কাজ শুরু করেছিলেন তিনি। একই দশা যুক্তরাষ্ট্রের প্রায় 70,000 ফেডারেল কর্মকর্তার। এটা আমার সৌভাগ্য যে দুর্দশার এই সময় আমি কিছু করতে পারছি, কিন্তু আমি দ্রুত কাজে ফিরে যেতে চাই। যখন শাটডাউন শেষ হবে আমি সেই অপেক্ষায় আছি। শাটডাউনের মুখে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। এককালে যারা সচ্ছল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তাদের দাঁড়াতে দেখা যাচ্ছে বিনামূল্যে খাদ্য সহায়তা গ্রহণের লাইনে। সাবেক USAID কর্মকর্তা ও 13 মাস বয়সী এক শিশুর মা এমি উকলো জানান, কোনো মতে প্রতিদিনের খরচ জোগাচ্ছেন তারা। আমাদের সকল সঞ্চয় ফুরিয়ে গেছে, কোনো মতে দিন পার করছি। আমি প্রতিনিয়ত চাকরির চেষ্টা চালাচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমার মেয়েটার বয়স মাত্র 13 মাস। ওর খাবার, ফর্মুলার জন্য আমার ত্রাণ সহায়তার উপর নির্ভর করতে হচ্ছে। এ অবস্থায় অসহায় কর্মীরা চাইছেন দ্রুত কাজে ফিরে যেতে। রাজনৈতিক কোন্দলের মুখে নিজেদের স্বাভাবিক জীবন হারাতে চান না তারা। আলোচনার মাধ্যমে তাই সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দীর্ঘ 5 বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল। স্থানীয় সময় রাত 10টায় কলকাতা থেকে গুয়াংজুতে প্রথম দৈনিক ফ্লাইটটি পরিচালনা করে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো। ইন্ডিগো প্রথম ফ্লাইটটি পরিচালনা করেছে কলকাতা থেকে গুয়াংজুর পথে। রাজধানী নয়াদিল্লি থেকে সাংহাই ও গুয়াংজুর অতিরিক্ত ফ্লাইট নভেম্বর থেকে চালু হবে। আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে বিশ্বের 2 জনবহুল দেশ ভারত ও চীন একে অপরের কৌশলগত প্রতিদ্বন্দ্বী।
2020 সালের সীমান্ত সংঘাতের পর দুই দেশের বিমান যোগাযোগ বন্ধ ছিল। তবে সাম্প্রতিক উষ্ণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত সরকার বলছে, নতুন করে ফ্লাইট চলাচল শুরু হওয়ার বিষয়টি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে ধীরে ধীরে স্বাভাবিক করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। মালয়েশিয়ার সঙ্গে প্রায় $150 বিলিয়ন বাণিজ্য চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া থাইল্যান্ড ও কম্বোডিয়ার সঙ্গেও নতুন বাণিজ্য খনিজ চুক্তি সই করেছে দেশটি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এশিয়ায় চীনের বিকল্প খুঁজতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করছে ওয়াশিংটন। বৈশ্বিক অর্থনীতি ও বাজার ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলছে চীন মার্কিন বাণিজ্য বিবাদ। এই উত্তেজনার মধ্যেই আগামী বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশের প্রেসিডেন্ট, যা বৈশ্বিক বাণিজ্যে আনতে পারে নতুন মোড়। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, আলোচনার আগেই এশিয়ার বাণিজ্যে বিকল্প পথ খোলা রাখতে চাইছে যুক্তরাষ্ট্র। চীনের ওপর নির্ভরশীলতা কমাতে অন্যান্য দেশের সঙ্গেও নতুন নতুন বাণিজ্য চুক্তি সই করছে দেশটি। 47তম আসিয়ান সম্মেলনে আয়োজিত এক দ্বিপাক্ষীয় বৈঠকে মালয়েশিয়ার সঙ্গে নতুন বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তিগুলো দুই দেশের সম্পর্ককে বাণিজ্যের বাইরেও আরও মজবুত করবে বলে মত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। চুক্তি অনুযায়ী মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের রাসায়নিক যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম, ধাতু, যাত্রীবাহী গাড়ি এবং কৃষিপণ্য আমদানিতে বিশেষ সুবিধা দেবে। বিপরীতে মালয়েশিয়া যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ মাটির উপাদান রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। দুই দেশের কোম্পানির মধ্যে যে বাণিজ্য চুক্তিগুলো হচ্ছে তার মূল্য প্রায় $150 বিলিয়ন। এছাড়া সম্মেলনে থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তি সইয়ের পর দুই দেশের সঙ্গে বাণিজ্য ও গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি সই করে যুক্তরাষ্ট্র। যদিও থাইল্যান্ডের সঙ্গে করা চুক্তিটি মূলত ভবিষ্যতে সহযোগিতার প্রতিশ্রুতি মাত্র। তবে কম্বোডিয়ার চুক্তি অনুযায়ী শত শত পণ্যের ওপর আরোপিত পারস্পরিক শুল্ক মওকুফ করবে ওয়াশিংটন ও নমপেন। অন্তরা সেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। স্কুল ব্যাংকিং থেকে সরে আসছে শিক্ষার্থীরা। 12 মাসে আমানত কমেছে 112 কোটি টাকা, সঞ্চয়ে বাধা বাড়তি ব্যয়। কেন্দ্র ব্যাংকের সময়োপযোগী পদক্ষেপের অভাব বলছেন সংশ্লিষ্টরা। 20 বছর পর ঢাকায় পাকিস্তানের সঙ্গে জিএসি বৈঠক, বাজার সম্প্রসারণের সুযোগ দেখছেন ব্যবসায়ীরা। শুল্কমুক্ত পণ্যের প্রবেশাধিকার নিশ্চিতের গুরুত্ব অর্থনীতিবিদতে। এবং এক নিষেধাজ্ঞা শেষ না হতে আরেক নিষেধাজ্ঞা। এবার 1 নভেম্বর থেকে টানা 8 মাস জাটকা সংরক্ষণে চলবে অভিযান। 4 মাস ভিজিয়ে ফের চাল পাবেন জেলেরা। এই ছিল এ সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন তোহা খান তামিম। কাজল, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।